দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে আপনারা কোথায় আছেন? আমি দয়া করে না, আমি কিছু করুন। জ্বলছে বাংলাদেশ, মনের হিংসা পুড়িয়ে দিচ্ছে সভ্যতার দলিল। উন্মত্ত জনতার হাতে বলি হচ্ছে বহু হিন্দু পরিবার, বলি হচ্ছে বিএনপি জামাত বিরোধীরা। খুন করে উল্টে টাঙিয়ে দেওয়া হচ্ছে দেহ। আজ যখন বাংলাদেশে এই অবস্থা, তখন আমরা একটু পিছনের দিকে ফিরে দেখার চেষ্টা করব। সময়টা ছিল 1946, তখনও দেশ ভাগ হয়নি, তবে স্বাধীনতার তোড়জোড় চলছে। দেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়ার বিষয়টি দেখভাল করার জন্য ব্রিটেন থেকে পাঠানো হয়েছে ক্যাবিনেট মিশনকে। দিল্লিতে থেকে পুরো বিষয়টা তদারকি করছেন ভাইসরয় লর্ড ওয়াভেল। প্রায় প্রতিদিনই আলোচনা চলছে। মুসলিম লীগ আলাদা পাকিস্তানের দাবিতে অনড়। 1940 সালে লাহোর অধিবেশন থেকেই মুসলিমদের আলাদা দেশ তৈরির জন্য উঠে পড়ে লাগেন মোহাম্মদ আলী জিন্না। 40-এর দশক থেকে শুরু থেকেই বাড়তে থাকে হিন্দু মুসলিমদের মধ্যে অশান্তির ঘটনা। বাংলায় তৈরি হয় সুরাবর্তী সরকার। মনে রাখতে হবে, সে সময় অখণ্ড বাংলায় মুসলিমদের সংখ্যা সামান্য বেশি ছিল। হিন্দুরা ছিল 47%, ওদিকে মুসলিমরা প্রায় 52%-এর ওপর। এই প্রেক্ষিতেই প্রাদেশিক সরকার তৈরি করে মুসলিম লীগ। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। চার্চিলের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ক্লেমেন্ট অ্যাটলি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1948 সালের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু কিভাবে এই কাজটা হবে, কতটা মসৃণ করা যাবে, তার জন্যই চলছে আলোচনার পর আলোচনা। নেহেরুর নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। সেখানে মুসলিম লীগ কখনো ঢুকছে, আবার কখনো বেরিয়ে যাচ্ছে। বলা চলে সরকার গঠন নিয়ে খেলা করা হচ্ছে। এই পরিস্থিতিতেই 1946 সালের 7 এপ্রিল দিল্লিতে 3 দিনের কনভেনশনে ডাক দেন জিন্না। সেখানে ডাকা হয় লীগপন্থী সমস্ত কেন্দ্রীয় নেতা ও প্রাদেশিক নেতাদের। বাংলা থেকে সেখানে যোগ দেওয়ার জন্য একটা গোটা ট্রেনের ব্যবস্থা করে ফেলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সুরাবর্তী। তাতে অংশ নিয়েছিলেন শেখ মুজিবুরও। তিনি তখন কলকাতাতেই কলেজের ছাত্র। এই কনভেনশন থেকেই 16 আগস্ট দেশ জুড়ে ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন জিন্না। স্লোগান ওঠে লড়কে লেঙ্গে পাকিস্তান, মানে যে কোনো ভাবেই হোক আদায় করতে হবে পাকিস্তান। হিসেব বলছে দেশে তখন প্রায় 40 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় 10 কোটি। এর মধ্যে বাংলা ও পাঞ্জাবের সংখ্যায় বেশি মুসলিমরাই। ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান ডাক দেওয়াই নয়, সেই মতো প্রচারের ব্যবস্থাও করা হয়। অগস্টের প্রথম সপ্তাহ থেকে এর উত্তেজনা বাড়তে শুরু করে। 16 আগস্ট নাগাদ সরকারিভাবে ছুটি ঘোষণা করেন তৎকালীন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্তী। ঢাকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র আজাদের সম্পাদকীয়তে লেখা হলো 16 আগস্ট থেকে পাকিস্তানের জন্য যুদ্ধ শুরু হবে। সেদিন দুপুর 2টোর দিকে সমাবেশ শুরু হয়। যদিও নামাজের পর থেকেই কলকাতার সব জায়গা থেকে মুসলমানদের মিছিল জড়ো হতে শুরু করে। অংশগ্রহণকারীদের একটি বিশাল অংশের হাতে ছিল লোহার রড এবং লাঠি। সমাবেশে হাজির ছিল বিপুল মানুষ। প্রধান বক্তা হিসেবে ছিলেন খাজা নাজিমউদ্দিন ও প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারা সেই অস্ত্রশস্ত্রে সজ্জিত মুসলিম জনতাকে যথেষ্ট উত্তেজিত করলেন। গর্জন উঠতে থাকলো সভা থেকে। দীনেশচন্দ্র সিনহা তার 1946 কলকাতা হত্যা বইতে লিখেছেন, দাঁড়ান এটা বলার আগে আপনাদের বইটা একবার দেখিয়ে নিই। এই সেই বই 1946-এর দীনেশচন্দ্র সিনহার লেখা সেই কলকাতা হত্যা এবং নোয়াখালী গণহত্যার সেই বই। সেই বইতে লিখেছেন, সুরাবর্তী নাকি সেখানে বলেছিলেন, তোমাদের 24 ঘন্টা সময় দেওয়া হলো, যা করার তাই করো। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে জানা যাচ্ছে সুরাবর্তীর প্রাথমিক প্রচেষ্টা ছিল যাতে কোনো পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ না করে।
তিনি সামরিক বাহিনী ও পুলিশকে আটকাতে সক্ষম হয়েছিলেন। সেই সময়ের হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কাগজের প্রথম পাতায় খবরে দেখা যাচ্ছে 3 দিনের হিংসায় 2000 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 8000 জন, সম্পত্তি নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার। হাসপাতালে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছিলেন এবং রেড ক্রস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে, কিন্তু বাস্তব সত্য হলো অনেকেই সেদিন হাসপাতালে যেতে পারেননি, রাস্তায় পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। 16ই আগস্ট সকাল 10টা পর্যন্ত সবকিছু শান্তই ছিল। 30শে আগস্টের পত্রিকায় এক সাক্ষাৎকারে জানা যাচ্ছে 250-300 জন মুসলিম আচমকা হামলা শুরু করে চোরবাগান এলাকায়। লাঠি, ছুরি, কুকরি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে ওই এলাকায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 18 বছরের ছেলেকে কুপিয়ে মারে। এরপর এগিয়ে যায় মুক্তারাম বাবু স্ট্রিটের দিকে। সেখান থেকে ফিরে এসে একটি ধর্মশালায় ঢুকে 6 জনকে কুপিয়ে মারে। চলে নির্বিচারে লুটপাট। হ্যারিসন রোড ও ধর্মতলা স্ট্রিটে কয়েক হাজার দোকান ও বাড়িতে লুটপাট করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। সোনার দোকান থেকে সবকিছু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবরের কাগজ থেকে জানা যাচ্ছে সব মিলিয়ে প্রায় 2500 দোকান ও বাড়িতে আগুন লাগানো হয়। ক্ষতি হয় প্রায় 5 কোটি টাকা। 16ই আগস্ট নরসংহারের সবচেয়ে বড় ছবি পাওয়া যায় মেটিয়াবুরুজে। সেখানে 600 জন হিন্দু খুন হন। তাদের বেশিরভাগই ছিল ওড়িয়া। তারা থাকতেন কেশোরাম কটন মিলের ঠিক পিছনে, লিচু বাগানে। সকলেই শ্রমিক। এই হামলা চলাকালীন দিলখুশা স্ট্রিটে চলচ্চিত্র অভিনেতা ছবি বিশ্বাসের বাড়ির উপর আক্রমণ হয়। নির্মমভাবে হত্যা করা হয় ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের বড় ছেলেকে। মৃত্যু হয় মিষ্টান্ন ব্যবসায়ী ভীমচন্দ্র নাগের সন্তানেরও। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে হিন্দুরাও আত্মরক্ষার জন্য জায়গায় জায়গায় সংঘবদ্ধ হতে শুরু করে। এই সময় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন গোপাল মুখোপাধ্যায়, যিনি এই এলাকায় পরিচিত হন গোপাল পাঁঠা নামে। বউবাজার এলাকায় তাদের পারিবারিক মাংসের দোকান ছিল, তাই ওই নামেই তাকে সবাই চিনত। তার কাকা ছিলেন বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির অনুগামী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই নেতাজি সুভাষ, অরবিন্দ ঘোষের গুণমুগ্ধ ছিলেন গোপাল। শরীর গঠনের জন্য তাদের একটি দলও ছিল, নাম ভারত জাতীয় বাহিনী। তিনি যখন দেখেন মুসলিম লীগের পোষা গুন্ডা মিনা পেশোয়ারি, বোম্বাইয়ার মতো দাঙ্গাবাজরা এলাকায় হিন্দুদের কচুকাটা করছে, তখন দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন গোপাল। একজন হিন্দু মারা গেলে 10 জন মুসলিমকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। তাকে নিরস্ত্র হওয়ার ডাক দেন স্বয়ং মহাত্মা গান্ধী। কিন্তু গোপাল বলেন আগে দাঙ্গা বন্ধ হোক, তারপর তিনি চুপ করবেন। তার একরোখা মানসিকতার কাছেই হার মানে দাঙ্গাবাজরা। পরিস্থিতি বেগতিক বুঝে সেনা নামানোর আর্জি জানান স্বয়ং মুখ্যমন্ত্রী সুরাবর্তী। তবে তার আগেই হাজার হাজার মানুষের মৃত্যু হয়। কলকাতা ছাড়েন অসংখ্য লোক। এই দাঙ্গাকেই গ্রেট ক্যালকাটা কিলিং বলে অভিহিত করা হয়। মূলত তাদের এই রুখে দাঁড়ানোতেই থমকে যায় মুসলিম লীগ, থমকে যায় ইংরেজ সরকারও। কারণ মুসলিম লীগ প্ল্যান করেছিল কলকাতা সহ গোটা বাংলাকেই পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার। কিন্তু সে সময় রুখে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ডের দাবি করেছিলেন তিনি। এই উদ্যোগে সামিল হন অনেকেই। শেষে হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ তৈরি হয়। তবে চিরকালের জন্য বাংলার বুকে ঘা রেখে যায় 16ই আগস্টের সেই দাঙ্গা, যেদিন মুসলিমদের জন্য পৃথকভাবে দেশের দাবি তুলে নিধন যজ্ঞে সামিল হয় এক শ্রেণীর গুন্ডা। আর তাতে সরাসরি প্ররোচনা দেয় শাসক পক্ষ। নিজেদের উদ্দেশ্য হাসিল করতে মানুষ খুন করতেও যারা পিছপা হয় না। সেদিনের খুনোখুনির পর আজকের বাংলাদেশ একের পর এক যেসব ঘটনা ঘটছে তা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। পটবদল মানে কি হিংসা? পটবদল চাইতে হলে কি মানুষ মারতে হয়, আগুন জ্বালাতে হবে? হিংসা, দাঙ্গা কোন পথে এগিয়ে নিয়ে যাবে মানব সভ্যতাকে? উত্তর চাইছি আপনাদের থেকেও। স্বাধীনতার আগে ক্যালকাটা কিলিং হোক কিংবা আজকের বাংলাদেশের নমুনা, এ কিসের পরিচয়? আপনাদের মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।
কমেন্ট বক্সে গিয়ে নিজের মনের কথা জানান। প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।